বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন রাজনৈতিক পর্যবেক্ষক সালেহ আহমেদ তিতা, আর ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া। দর্শক ভোট করতে পারেন আমার অতিথিদের, তাদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি জানিয়ে সালেহ আহমেদ তিতাকে ভোট করবার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশানে যাবেন, গিয়ে টিএম টাইপ করে স্পেস দিয়ে এ টাইপ করবেন। অন্যদিকে আসিফ আশরাফি পাপিয়ার বক্তব্য যদি অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে আপনার কাছে সালেহ আহমেদ তিতার তুলনায়, তাহলে আপনার সেলফোনের SMS অপশানে গিয়ে টিএম টাইপ করে স্পেস দিয়ে পি টাইপ করবেন এবং দুজনের কারো বক্তব্যই গ্রহণযোগ্য না হতে পারে সেটিও জানাতে পারেন। সেক্ষেত্রে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন আর পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে। যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বারে ভোট করতে পারবেন এই মুহূর্তে থেকে শুরু করে আজ সকালে বাংলাদেশ সময় যখন অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে সে সবার ঠিক 5 মিনিট আগ পর্যন্ত ভোট করতে পারবেন। এবং ভোটের যে ফলাফল বা প্রতিফলন সেটি এই পর্দায় অর্থাৎ চ্যানেলের পর্দায় আর কিছুক্ষণ পর থেকে দেখতে পাবেন। এবং এই ফলাফলটা রাতে যখন অনুষ্ঠানটি শেষ হবে ওই সময় পর্যন্ত যেটুকু ফলাফল সেটুকু দেখতে পাবেন। সারা রাত ভোটের পরে সকালে অনুষ্ঠান চলাকালে ভোট যেভাবে পড়তে থাকবে সেভাবেই ফলাফলটা দেখতে পাবেন। শেষ মুহূর্তে গিয়ে যেখানে দাঁড়াবে সেখানে চূড়ান্ত ফলাফলটা নির্ধারিত হবে। সালেহ আহমেদ তিতা, আপনাকে দিয়ে শুরু করি। সরকারের প্রায় মেয়াদের শেষ মুহূর্তে আছে এবং এই সময়টাতে সরকারকে ঘিরে অনেক রকমের সমালোচনা হয়েছে, কিছু হয়তো প্রশংসাও হয়েছে বা অনেক প্রশংসা হয়েছে যেভাবে আমরা বলি না কেন। আমার আলোচ্য বিষয় সেটি না, আমি যেটি প্রশ্ন আপনাকে করতে চাই দুজনের কাছে যে এই সময়টাতে আইনের শাসন নিয়ে অনেক কথা হয়েছে এবং আপনার কাছে কি মনে হয় যে সরকার শেষ সময় এসে কিছুটা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল, কিংবা এটি অন্তত প্রমাণ করবার চেষ্টা করলো বা প্রমাণ করতে পারলো যে আইনের ঊর্ধ্বে কেউই নয়? এবং সংবাদ মাধ্যম গণমাধ্যমের প্রতি সরকারের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেটি নিয়ে অনেকেই সমালোচনা করেন, বিশেষ করে বিরোধী দল তো করেই, সেই জায়গাটা তো যে সংবাদপত্রের প্রতি, সংবাদ মাধ্যমের প্রতি, টেলিভিশনের প্রতি, সাংবাদিকদের প্রতি সরকার অনেক অনেক বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠেছে শেষ মুহূর্তে। সে কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইয়ের অগণিত। আমার মনে হয় কেন আমি প্রশ্নটি করলাম সেটি আমি বুঝতে পেরেছি। আমি এই মধ্য রমজান পার হয়ে গিয়েছে, ঈদের আগে তো এখানে আর আসা হয়তো হবে না, তাই আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতা সকলকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। স্পেশালি আমার বরিশাল সদরের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনার অনুমতি নিয়ে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বরিশাল অঞ্চলের বরগুনা 2-এর মাননীয় MP গোলাম সবুর টুলু, আমাদের প্রিয় টুলু ভাই গত পরশুদিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ওখানে ঢাকা আসার পথে মারা গিয়েছেন। গতকালকে ওনার দাফন হয়েছে। আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমি ওনার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যেন তারা এই শোক কাটিয়ে উঠে ভবিষ্যতের দিকে আগাতে পারেন। তো আপনি বললেন আইনের শাসন, আপনি মূল কথাটা যেটা বলেছেন আইনের শাসন। আইনের শাসন যদি আপনার বলতে হয়, আমি আজকে আমি এখানে বসেছি, প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন, আমি এখানে বসেছি এবং আমার অপোনেন্ট ওখানে বসেছেন, উনি বিএনপির একজন মাননীয় MP। তো আমি এই কথা যেহেতু আমাদের আলোচনা আজকে, আমাকে অন্য বিন বাজাতে হবে। আইনের শাসন বলতে গেলে পরই আমাকে যেই বিন বাজাতে হবে সেই বিন আমি এতদিন যে বিন বাজাতাম সেই বিন না। এবং সেই বিন বাজানোর আগে আমি আপনার অনুমতি নিয়ে একটি ছোট্ট কথা শুধু বলে নেই। এই কমেন্টটা করেছিলেন লর্ড টমাস ব্যারিংটন ম্যাকুলে, ইংরেজ ঐতিহাসিক কবি, এবং উনি ম্যাকলে রিপোর্ট যে ছিল সেই ম্যাকলে রিপোর্টের একজন ছিলেন। উনি সেই শিক্ষা কমিশন, ওনার নামই, এবং সেই শিক্ষা কমিশনের উনি একজন মেম্বার ছিলেন। উনি আমাদের এই বাংলাদেশের এবং এই বদ্বীপ অঞ্চলের লোকজন সম্বন্ধে একটি কমেন্ট করেছিলেন। কমেন্টে আপনাদের পড়ে শোনাই। মহিষের যথা সিংহ, মৌমাছির যথা হুল, ব্যাঘ্রের যথা থাবা, নারীর যথা সৌন্দর্য, বাঙালি জাতির তদ্রূপ প্রবঞ্চনা, বড় বড় প্রতিজ্ঞা প্রতিশ্রুতি, মোলায়েম অজুহাত, অবস্থাগত মিথ্যা প্রমাণাদির বিশদ উপস্থাপনা, ছলচাতুরি, মিথ্যা শপথ, মিথ্যা সাক্ষ্যদান, জালিয়াতি, এইগুলি হইতেছে নিম্নগাঙ্গে উপত্যকার আদিবাসীদিগের আত্মরক্ষা ও আক্রমণের চিরন্তন অস্ত্র। প্রিয় জিল্লুর রহমান সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন, আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর এখানে যথেষ্টভাবে প্রতিবাদ হয়েছে। তা আপনি বলেছেন আইনের শাসন। এই আইনের শাসন বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে রিসেন্টলি যে 5টা ইলেকশন গেল, আজকে প্রিয় দর্শক আমি আমার কথা শুরুর আগে আবারও আমি বলে নেই, আমার কথা এখানে আমি যে কথা বলতে যাব সেই কথায়
আমার অপোনেন্টে বিএনপি আছেন, আমাকে যেন কোনোভাবেই মার্কিং করা না হয় যে আমি বিএনপির অ্যাগেনস্টে, কোনোভাবেই মার্কিং করা না হয় আমি আওয়ামী লীগের অ্যাগেনস্টে। আমি হচ্ছি দেশের পক্ষে, আমি আমার দেশের মানুষ যা ভাবে, আমরা যা ভাবি, সেই কথাটা আমি বলবো। তো আইনের শাসনের যেই 5টা ইলেকশন হয়ে গেল রিসেন্টলি, সেই ইলেকশনের পরে যেই ধাক্কাটা বাংলাদেশ আওয়ামী লীগ খেলো, সে আওয়ামী লীগ হওয়ার প্রথম রিয়াকশনটা, আমরা আইনের শাসনের প্রথম রিয়াকশনটা কী পেলাম? লিমনের কেসটা উইথড্র করা হলো। আপনি খেয়াল করে দেখেন, যেই লিমনের কেস উইথড্রোর ব্যাপারে আপনার এখানে তাবৎ মিডিয়ায়, পত্রিকায় প্রচুর কথাবার্তা হয়েছে, আমরা সকলে অ্যাপিল করেছি সরকারের কাছে। এটা হতে পারে না, এটা হতে পারে না। একটা নিরীহ ছেলেকে এইভাবে ফাঁসানো, এইভাবে কষ্ট দেওয়া, এইভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। সেই লিমনের কেসটা রাতারাতি উঠে গেল। কিসে উঠে গেল? কার অঙ্গুলি নির্দেশে উঠে গেল? একথা আমার দেশে আমার আর দ্বিতীয়বার বলার প্রয়োজন বোধ করি না আমি। আসেন, আপনি আমার রিসেন্টলি যে ঘটনাগুলি ঘটলো, আপনার এইখানে অনুষ্ঠান আমি প্রায় বলেছি, আজকে আমার দেশ এই জায়গাটায়, আমার এই তথাকথিত আনডেমোক্রেটিক পলিটিক্স আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছে, দেখেন আমরা সত্যিকে সত্যি বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। আমি বারবার করে এই কথাটা বলি। আজকে সেই সময়টা আবার দেখেন এসে গেছে। এই আপনার চেয়ারে, আমি যে চেয়ারে বসে কথা বলছি, এই চেয়ারে বসে একজন মাননীয় এমপি অনেক কথা বলতেন। উনি একটা দল করতেন, ওনার সব কর্মকর্মই যারা পলিটিক্স করেন, সেই পলিটিক্সে প্রায় আমাকে এই ধমকগুলি খেতে হয়, আপনি তো পলিটিক্স করেন, আপনি বুঝবেন না, আপনি এই কথা বুঝবেন না, আপনি এই কথা বলেন না। এগুলি আমাকে সেটে বসেই আমাকে শুনতে হয় যে আমি বুঝি না। ঠিক আছে, আমরা বুঝি না, কিন্তু উনি যৎকিঞ্চিত বুঝে, উনি যেই কথাগুলি বলতেন ওনার পার্টি ফোরামের মধ্যে বসেও, এবং সেই কথাগুলির মধ্যে কখনো বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে যাই যেত, কিন্তু মানুষ তার মধ্যে সত্যের কিছুটা স্বাদ পেত, মানুষ সেখানে আপনার প্রতিবাদীর কিছু স্বর পেত, যেই জিনিসটা বাংলাদেশে আস্তে আস্তে ধুমায়িত হচ্ছে। গোলাম মাওলা রনির কথা বলছি। জি, আমি গোলাম মাওলা রনির কথা বলছি, যে উনি যেভাবে কথাগুলো বলতেন, সেই কথাগুলিতে মানুষের মনের মধ্যে যে ক্ষোভগুলি ছিল, সেই ক্ষোভগুলিকে উনি মনে হয়তো যেন উগড়ে দিচ্ছেন। সেই কথাগুলোর ফলশ্রুতিতে, এবং ন্যাচারালি যখনই এই চেয়ারে বসে আমরা কোনো ক্ষোভ উদ্গীরণ করব, কোনো সমালোচনা করব, ন্যাচারালি তখন যেই দল সরকারে থাকবে, কথাটা তার অ্যাগেনস্টে যায়। কিন্তু আমি বারবার করে একটা কথা বলতেছি, গোলাম মাওলা রনির কথাও সেই কথা সে বারবার করে বলতো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাগেনস্টে কথা বলছি না। উনি এই কথাও বারবার বলতেন, আমিও সবসময় বলতেছি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাগেনস্টে কোনো কথা বলছি না, আমি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির অ্যাগেনস্টে আমি কোনো কথা বলছি না। হ্যাঁ, আমি তাদের পলিটিক্সের অ্যাগেনস্টে অবশ্যই কথা বলছি। আমি বঙ্গবন্ধুর স্বপ্নের পলিটিক্স নিয়ে কথা বলি। আমি তারা যে পলিটিক্স করেন এবং বঙ্গবন্ধু যে পলিটিক্স করতেন, সেই পলিটিক্সের বৈপরীত্য নিয়ে আমি কথা বলি। তারা যে আনডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্স করেন, তারা যে ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্স করেন, আমি তীব্রভাবে তার প্রতিবাদ জানাই, তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও জানাবো। আমি এই জায়গাটায় বলতে চাই, যেই ভদ্রলোক, যেই মাননীয় এমপি কিছুটা হলেও মাঝে মাঝে সত্যি কথা বলতেন বলে মানুষের ধারণা জন্মেছিল, মানুষের পারসেপশন তৈরি হয়েছিল। আপনি গতকালকে একটা শো করছিলেন, সেখানে পারসেপশনের উপরে বারবার জোর দিচ্ছিলেন, এবং আমাদের পলিটিশিয়ানদের কাছেও আমার সবিনয় নিবেদন থাকবে, আপনারা পারসেপশনকে উপরে নজর দিন। আমার গত অনুষ্ঠানেও এখানে আমি বলেছিলাম যে ওনারা কি কান পেতে মানুষের পারসেপশন শোনেন না? পারসেপশন যদি শুনতেন, তাইলে ওনারা যে ভাষায় কথা বলেন, যেই আচরণগুলি করেন, সেই আচরণগুলি আসলে আমরা পেতাম না। তো রনি সাহেবের কথায় মানুষের পারসেপশন যেভাবে তৈরি হয়েছিল, সেই পারসেপশনের উপরে আমার মনে হয় সরকার হাত দিয়ে ফেলেছে। এই হাত দেওয়ার ফলে, আপনি গত কয়েকদিন আগে সরকারের একজন মাননীয় উপদেষ্টা একটি অনুষ্ঠানে বলেছেন, আমি পত্রিকায় পড়েছি, যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যদি গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করতে হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই মুহূর্তে কেন নির্দেশ দেন না সাগর রনির হত্যাকারীকে অ্যারেস্ট করা হোক? কেন আপনি এই মুহূর্তে নির্দেশ দেন না? কেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া নির্দেশ প্রধানকে একাত্মতা ঘোষণা করেন না যে এই মুহূর্তে খালেদা জিয়া সাগর রনির হত্যাকারীকে অ্যারেস্ট করতে হবে, তা নইলে আমি এখান থেকে আর নড়ব না, উনি সিট ইন করুক। পুরো জাতি যে এই কাজটা শুরু করবে, তার সাথেই তো পুরো জাতি যাবে। কিন্তু আমরা অভাগা জাতি, ম্যাকলে যে কথা বলে গিয়েছেন, আমরা মনে হয় যেন প্রাণপণ যুদ্ধে নেমেছি সেই কথাকে সত্যি প্রমাণিত করার জন্য, যে আমরা আমাদের আত্মরক্ষা আক্রমণে চিরন্তন সত্য হিসেবে নেই। মিথ্যা শপথ, মিথ্যা সাক্ষ্যদান, জালিয়াতি, ছলচাতুরি, উপস্থাপনা, এ ব্যাপারে আমার আরও অনেক কথা ছিল। রিসেন্টলি যে দুটো হলো, আমি সময় পেলে বলবো। ওই আইনের শাসন, সংবাদ মাধ্যমের প্রতি শ্রদ্ধা, সব মিলিয়ে আমার প্রশ্নটা আমি করেছিলাম। এবং যেহেতু গোলাম মাওলা রনির প্রসঙ্গ উনি তুললেন, আপনার দলের নানা রকমের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। অনেকেই, কেউ তো আপনার দলের চিফ হুইপ তো বললেনই যে রনির মতো 1000 জন আওয়ামী লীগে আছে। তো
তো সব মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন, বা এই যে লিমনের ইস্যু, রনির ইস্যু, সব মিলিয়ে কি সরকারকে অবস্থান শিফট করছে বা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে ক্রমশ? সরকার আসলে এখন দিশেহারা হয়ে গেছে, কোন দিকটা গেলে তাদের পুরনো যৌবন ফেরত পাবে, মানে ক্ষমতায় আসার পরপর যে যৌবন সেটা কোন পদ্ধতিতে ফেরত পাবে, এটাই তারা এখন মানে নিজেদের প্রতি আস্থা যেমন হারানোর কারণ আছে, জনগণ যেহেতু আস্থা হারিয়ে ফেলেছে, যার কারণে তারা এখন দিশেহারা এবং উদ্বিগ্নতা এমন একটা চরম পর্যায়ে পৌঁছেছে যে শুধরানোর চেয়ে একটার পর একটা ভুল করছে। আজকে লিমনের মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু লিমনকে যারা অঙ্গহানি করে এই দুর্বিষহ জীবনটি উপহার দিল তাদের ব্যাপারে সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং তাদেরকে বিচারের সম্মুখীন কিন্তু এখন পর্যন্ত করেনি। আর গোলাম মাওলা রনিকে আজকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে সরকার যে আস্ফালন করছে যে একবারে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সকল প্রকার গ্যারান্টি আমরা দিয়ে দিলাম, এবং আজকে সম্ভবত প্রধানমন্ত্রী বলেছেন যে সাংবাদিক হত্যার বিচার আমরা করব। তো উনি তো 48 ঘন্টার ভিতরে সাগরণী হত্যাকারীকে ধরে দেয়া হবে জাতির সামনে মিডিয়াতে আশ্বস্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উনি পারেননি। কেন পারেননি? সরষার ভিতর যদি ভূত থাকে তাহলে কি পারা সম্ভব? পারা সম্ভব না। আজকে রনি কেন জেলে গেছে? আমি যদিও রনি একদল করে, আমি আরেক দল করি, কিন্তু আমিও চাই যে সত্যটা জাতির সামনে উন্মোচিত হোক। রনি পেশায় একজন সাংবাদিক ছিলেন এবং সে অনেক ধীর স্থির শান্ত মেজাজের একটা ছেলে। সে জেলখানাতে যাওয়ার পূর্বে সাংবাদিকদের সাথে তার যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সে বিবৃতি দিয়েছে। তা আমি ধরে ফেলি যে সাংবাদিকদের সঙ্গে তার যেটুকু হয়েছে সেটু নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু অনেকে এই 4.5 বছরে আজকে নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে হুমকি দিয়ে থানায় জিডি পর্যন্ত করা হয়েছে, নাইমুল ইসলাম খানকেও অনেক হুমকি দিয়েছে। আপনি ইয়েতে যান, চাঁদপুরের মেয়র আবু তাহের, তার সন্ত্রাসের বিরুদ্ধে লক্ষ্মীপুরের মেয়র আবু তাহেরের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে মানব জমিনের রিপোর্ট প্রকাশ হয়েছিল, সেখানেও দেখা হয়েছে যে মানব জমিনের সম্পাদককে, সে ভদ্রলোক মানুষ, তাকেও আজকে হাজিরা দিতে হচ্ছে। কিছুদিন আগে আপনি দেখবেন যে যুগান্তরের সম্পাদিকা, সে হচ্ছে নৌপরিবহন মন্ত্রীকে নিয়ে পত্রিকায় তার বিদেশ ভ্রমণ এবং কিছু বিলাসিতা নিয়ে নিউজ করার কারণে সে একজন এমপি, তারপরে একজন লয়ার হওয়ার পরও সম্পাদককে, যুগান্তরকে যে কোর্টে তাকে সমনে হাজির হয়ে জামিন পর্যন্ত নিতে হয়েছে। একটার পর একটা সারা বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন, মন্ত্রী এমপিরা যে সমস্ত করাপশন করেছে, যে পত্রিকা নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করেছে সেই পত্রিকাকে হয়রানির সম্মুখীন হতে হয়েছে, আদালতে যেতে হয়েছে। আপনি আজকে কোন পত্রিকা, মানব জমিন বলেন, কালের কণ্ঠ বলেন, যুগান্তর বলেন, সমকাল বলেন, সমস্ত হেন পত্রিকা নাই যে সম্পাদকদের প্রতিনিয়ত হাজিরার সম্মুখীন হতে হচ্ছে না। আজকে গোলাম মাওলা রনি তোপের মুখে কেন পড়লো? আজকে গোলাম মাওলা রনি তোপের মুখে এই কারণে পড়লো যে আপনি দেখেছেন 2 বছর আগে থেকে যোগাযোগের যে দুর্নীতি হয়েছে পদ্মা সেতু নিয়ে, অনেক আগে থেকে সে তার আলামত বুঝতে পেরেছিল তার বিচক্ষণতা দিয়ে। সে কিন্তু মিডিয়া সেন্টারে যে প্রেস কনফারেন্স করেছে, স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ে, সেখানে ধরা পড়েছে, পড়ার পরে সে কিন্তু প্রেস কনফারেন্স পর্যন্ত করেছে। তারপরে আপনি শেয়ার বাজার আজকে 36 লক্ষ লোক পুঁজি হারিয়ে পথে বসে গেছে। আজকে শুধু থিপ অফ বাগদাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে জেলখানায় যেতে হবে, এটা আমার দ্বিমত আছে। হ্যাঁ, সাংবাদিকরা অনেক চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে, আমরা যারা সত্যিকার অর্থে রাজনৈতিক কর্মী, অনেক নিবেদিত সাংবাদিক কর্মীর সাথে আমাদের ক্যারেক্টারের মিল আছে, যে তারা একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে যে জীবনের অনেক ঝুঁকি নিচ্ছে, বাজি রেখে একটা বস্তুনিষ্ঠ সংবাদ তথ্য উদ্ঘাটন করতে যাচ্ছে। আমাদের সহমর্মিতা আছে, আমাদের সহানুভূতি আছে তাদের প্রতি। কিন্তু আমি যেনতেন পদ্ধতিতে জনগণের সম্পদ মেরে, রাষ্ট্রের সম্পদ দখল করে আমি বিত্ত বৈভবের মালিক হব, আর নিজের নিরাপত্তার জন্য মিডিয়ার একটা মালিক হয়ে যাব, আর নিজের নিরাপত্তা যে দেখব হানি ঘটাবে তার পিছনে পিছনে নিজস্ব মিডিয়া লেলিয়ে দিব, লেলিয়ে দিয়ে তাকে উত্তপ্ত করব, তাকে নাজেহাল করব, এমন একটা পরিস্থিতির উদ্ভব হলো যে আজকে তার মতো একটা শান্তশিষ্ট ছেলে শেষ পর্যন্ত সাংবাদিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল। আজকে এই পরিণতি হলো। রনি আজকে জেলখানায় গেছে, রনি যে মামলাটি করেছিল সেই পারস্পরিক মামলার যে প্রতিপক্ষ, তাকেও যদি আজকে জেলখানায় নেওয়া যেত তাহলে আমি মনে করতাম যে হ্যাঁ, সত্যিকার অর্থে সরকারের একটি 4.5 মাসে যে 4.5 বছরে যে শুভবুদ্ধির উদয়টি তার হয়নি, অন্ততপক্ষে এই 6 মাস সেই বুদ্ধিটির উদয় হবে। আপনি কিছুদিন আগে মোহনা টিভির তপতি সিংহ নামে এক মেয়েকে কিভাবে নাজেহাল করেছে, হাত পা পর্যন্ত ভেঙে দিয়েছে, হসপিটালাইজ সে হয়েছে। সরকার কি ভূমিকা পালন করেছে? সরকার কোনো ভূমিকাই কিন্তু পালন করেনি। এবং সেও একজন সংসদ সদস্য কামাল মজুমদার সাহেব, তার অপকর্মের বিরুদ্ধে সরকার কোনো প্রকার ভূমিকা নিল না। এখন হয়েছে কি, রনি হয়ে গেছে আওয়ামী লীগের একটি গোদের উপর বিস্ফোরা। যেহেতু বিভিন্ন অপকর্ম করে,
সরকার এবং তার দল, আর ও টকশো এসে সেইগুলো সত্যভাবে উপস্থাপন করে ফেলতেছে। তার একটু অবস্থান সৃষ্টি হয়েছে মিডিয়া জগৎ থেকে শুরু করে বাংলাদেশের যারা শান্তিপ্রিয়, এই দেশের যারা উন্নয়ন চায়, যারা প্রবৃদ্ধি দেখতে চায় ব্যাপক হারে, যারা গার্মেন্টস শিল্পকে উন্নয়ন চায়, রেমিটেন্স ব্যাপক হারে বৃদ্ধি পাক যারা চায়, তারা রনির এই মতামতকে সমর্থন দিয়েছে দিনের পর দিন। এতে আওয়ামী লীগের যারা এই সমস্ত করাপশনের সাথে জড়িত, তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝাতে এবং বলয় তৈরি করতে পেরেছে যে রনি দেশের জন্য ভালো হলেও দলের জন্য খারাপ, মানুষের জন্য ভালো হলেও সরকারের জন্য খারাপ, অতএব এটাকে এনিহাও একটা কিছু করতে হবে। এখন সেই সুযোগটা ধরেন পেয়ে গেছে, পেয়ে যাওয়ার কারণে তাকে জেলখানায় ঢুকিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, 323, 324, 325 আর নন বেলেবল সেকশন অলঙ্কার হিসেবে 307 ব্যবহার হয়, তার জন্য জামিন দিল। জামিন দেওয়ার পর কোন অথরিটির নির্দেশে সেই জামিন বাতিল হলো? বাতিল হয়ে রোজা রমজানের দিনে একজন সত্যের সপক্ষে কথা বলার ব্যক্তিকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে কোন আস্ফালন সরকার করছে? দেউলিয়াত্ব প্রমাণ হয়েছে সরকারের, এবং সরকার এটাই প্রমাণ হলো যে এই সরকার দুর্নীতিবাজের পক্ষে, এই সরকার অপকর্মের পক্ষে, এই সরকার ওই থিপ অফ বাগদাদের পক্ষে নিজের অবস্থান সুদৃঢ় করলো। একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ, কলামিস্ট এবং পূর্বে যিনি সাংবাদিক ছিলেন, তাকে মনে করছে যে জেলখানায় ঢুকিয়ে তার চলার পথকে কর্দমাক্ত করবে, পিচ্ছিল করবে, দুরাহ করবে, কঠিন করবে, মোটেও না। কারণ সত্যের পথে যে থাকে, আজ হোক কাল হোক, সেই আলোই কিন্তু উদ্ভাসিত হয়। আর যারা মিথ্যার পথে থাকে, অন্ধকারে তাদের মুখ লুকাতে হবেই হবে, এটি প্রতীয়মান হবে। আপনার কথায় একটা জিনিস আমি প্রথমে যেভাবে কথাটা বলতে চেয়েছি এবং তারপর আপনি যেভাবে বললেন, একটা জিনিস বোধহয় আমরা ওভারলুক করে যাচ্ছি। আইন যেভাবে চললো, আমরা সকলেই প্রত্যাশা করি আইন এইভাবে চলুক, যেভাবে চললো আমরা সেভাবে প্রত্যাশা করি সত্যিকার অর্থে। কিন্তু ঘটনাটা কি দাঁড়ালো? আমরা রনি সাহেব যেই রিয়্যাক্টটা করেছেন, ওই রিয়্যাক্টটা যেমন কারেক্ট ছিল না, ওনার রিয়্যাক্টটা কোনোভাবেই কারেক্ট ছিল না। উনি একজন মাননীয় সংসদ হিসাবে ওনার বোঝা উচিত ছিল উনি কার সাথে যুদ্ধ করছেন। ওনাকে যখন আমি পানিতে নামবো কুমির আছে, আমি কিন্তু এই কথা আমি সবসময় আমি কোন জিনিসটাকে দাম দেই জানেন? আমি দাম দিই ওই জিনিসটাকে, আমি যখন বুঝতে পারি একটা লোক দুষ্ট, তখন আমার অনেক অ্যাডভান্টেজ হয়ে গেল। আমি জানি ওই লোকটা দুষ্ট, তো ওর সাথে আমাকে এইভাবে চলতে হবে। তো রনি সাহেব যেভাবে কথাগুলো বলতেন, যাদের নামে বলতেন, ওনার অনেক মাথা ঠান্ডা করার প্রয়োজন ছিল। ওনাকে অনেক বিহেভিয়ার ব্যাপারে কেয়ারফুল থাকার দরকার ছিল। ওনার খেয়াল রাখা উচিত ছিল যে অতীতে অনেকগুলি মিডিয়ার সাথে, অনেকগুলি পত্রিকার সাথে ওনার সাথে হিচিং হয়েছে। এই ব্যাপারগুলো উনি উনি ঠান্ডা মাথায় এই ব্যাপারগুলো ভেবে তাহলে ওনার স্টেপিংগুলি কারেক্ট হতো। কিন্তু উনি যেই পথে নেমেছেন, সেই দুর্গম পথে নেমে উনি যেই আচরণটা করেছেন, ওই আচরণটা যেমন দৃষ্টিগ্রাহ্য, মানে সকলের কাছে গ্রহণযোগ্য না, আইন সিদ্ধ না। আবার ওনার ওই আচরণের পরিপ্রেক্ষিতে আইন যে গতিতে চলেছে, তার সাথে আমরা অভ্যস্ত না। ওই গতিতে আমরা বিশ্বজিতের হত্যা দেখেছি, আমরা বহু এরকম দেখেছি, বালু হত্যা দেখেছি, আমরা সংসদ ভবন এলাকায় পিস্তলের গুলিতে ইব্রাহিমের মৃত্যুর সংবাদ দেখেছি, আমরা সংসদ এলাকায়, এবং কেউ তো জেলে যায়নি, কেউ জেলে যায়নি। বড় কথা হচ্ছে যে গণমাধ্যমও কি সকল বিষয়ে একই রকম সোচ্চার ছিল? আমি বিনীতভাবে সেই কথাটাও বলবো। আমি গত কয়েকদিন বিভিন্ন টক শোতে এবং পত্রপত্রিকায় সমস্ত লেখাগুলি দেখে আমি যারা যেভাবে কথা বলছিলেন, আমি অবাক হচ্ছিলাম। তাদের মধ্যে বেশ কিছু বক্তা ছিলেন যারা কোনো পার্টিজান ছিলেন না, তারা কেউ পার্টিজান ছিলেন না। যারা পার্টিজান ছিলেন না, তারা তো একটি সত্য কথা, রনি যেটা অন্যায় করেছে অবশ্যই সেটা বলবো, কিন্তু রনির প্রতি যে বিহেভটা করা হয়েছে, বিফোর দি ইনসিডেন্ট অ্যান্ড আফটারওয়ার্ডস, দুটা ইস্যু কিন্তু এখানে খেয়াল করতে হবে। তা বিফোর দি ইনসিডেন্ট যেই বিহেভটা তার উপর করা হয়েছে, সেই বিহেভটা তো ঠিক ছিল না। সেই বিহেভটা নিয়ে আপনার এখানেই একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে কে এইভাবে কি রোল প্লে করেছে, সেটা অকপটে বলেছে। সেই বলাগুলি তো কারেক্ট না, সেই বলাগুলি কোনোভাবেই কারেক্ট না। সেরকম একটা সমাজই আমরা স্বপ্ন দেখি না। আমরা যেই সমাজের স্বপ্ন দেখি, বেসিক্যালি এই সমস্যাগুলো কেন? এই সমস্যাগুলো কিন্তু সব ওই আমার আনডেমোক্রেটিক ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্সের
জন্য, আমার এই ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্স, এই অগণতান্ত্রিক ধারার পলিটিক্স, যেই পলিটিক্স আপনি দেখেন, কথা বলতে আসলে আজকে আমরা রনি নিয়ে কথা বলছি, আজকে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছি, একটা প্যানেলের এরকম আধা ঘন্টা 1 ঘন্টার একটা টক শো মহামূল্যবান। এ সময় আমরা সামনে একটা সরকার পরিবর্তন হবে, আমরা এখন পর্যন্ত জানি না নির্বাচন পদ্ধতি কী হবে, আমরা সামনে প্রত্যেকটা নির্বাচনী দলের ইশতেহার নিয়ে হইচই পড়ে যাবে, একটা দলের নির্বাচনী ইশতেহার মানে বিশাল ব্যাপার। সেটি তো একটু মানে নির্বাচন কিভাবে হবে সেটি নিয়ে বিতর্ক আছে, এর মধ্যে আবার এখন নির্বাচন কমিশন প্রতিদিন নতুন নতুন উপাদান ঢুকিয়ে দিচ্ছে। আপনার সেই যে দেখেন ডিএনএ, বিএনপি ইত্যাদি ইত্যাদি, মানে টোটাল আমরা আমাদের ধানের শীষ, গমের শীষ, সেটাই তো বললাম, বিএনএফ এন্ড বিএনপি। আবার ওই যে মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন, সেটি 123-1 আমি আজকে ভালো করে আবার দেখতেছিলাম, 123-1, 123-3, 57-1, আমি এগুলো আমি তো সেই প্রথম দিন তখন এইগুলি হয় সেদিন থেকেই আপনার এখানে আমি একই কথা বলে আসছি, এবং দর্শক আমি দুঃখিত যে আমার কথা রিপিটেশন হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো, আমাকে তো একই কথাই বলতে হবে, অন্য কোনো কথা তো হচ্ছে না। আমাকে 123-3 নিয়ে কথা বলতে হলে তো একই কথা হবে, আমাকে 57-1 নিয়ে কথা বলতে একই কথা হবে। আমাদের অপশাসন, দুঃশাসন, সুশাসনের অভাব নিয়ে যদি আমি কথা বলতে চাই, সুশাসনের প্রত্যাশা নিয়ে যদি কথা বলতে চাই, আমাকে তো একই কথা বলতে হবে। সুশাসনের প্রত্যাশা নিয়ে আমরা যে কথা বলছি, আমি কত রেফারেন্স দেবো, যে রেফারেন্সগুলি দিতেও আমার লজ্জাবোধ করে আমার রাষ্ট্রের যেই সমস্ত লোকজন নিয়ে। প্লাস এখন তো আমাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কেউ কথা বলো না। এখন আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে গেলে আপনি জানেন না আপনি বের হয়ে বাড়িতে ফিরতে পারবেন কিনা। এরকম একটা দম বন্ধ করা পরিবেশ যখন দেশের সৃষ্টি হয়, সেই দৃষ্টিটা দুটা দৃষ্টিভঙ্গি থাকে। একটা দৃষ্টিভঙ্গি ডাস ক্যাপিটালে মহামতি লেনিন বলে গিয়েছেন, একটি দেশের একটা দেশের সত্যিকারের পরিবর্তন কখন হবে, যখন তার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে, অর্থনৈতিক বিশৃঙ্খলা হবে চরম, এবং পলিটিক্যাল টার্ময়েল চলবে সাংঘাতিকভাবে, তখনই একটা দেশ ঘুরে দাঁড়ানোর মতো একটা পরিবেশ সৃষ্টি হবে। আমার মনে হয় মন্দের ভালো বলে যে একটা কথা আছে, সেই মন্দের ভালো আমাদের দেশে পলিটিশিয়ানরা মরণ প্রতিজ্ঞা করেছেন যে আমাদের দেশে অরাজকতায় ভরে দেবেন, দুঃশাসনে ভরে দেবেন, অপশাসনে ভরে দেবেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন, অর্থনৈতিক বিশৃঙ্খলা ঘটাবেন, আমাদের রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটাবেন, আমাদের ভবিষ্যতে ইলেকশন কি হবে কি হবে না সেই উত্তর তারা নিজেরা দিতে পারবেন না, এমনও এখানে পরিস্থিতি সৃষ্টি করছেন বোধহয়। আলটিমেটলি তারা বোধহয় দেশের ভালোই চাচ্ছেন। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে যে রনি ভার্সেস কলম সৈনিক নয়, রনি ভার্সেস সাংবাদিক নয়। এখানে রনির ব্যাপারটা হচ্ছে যে রনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী একটা কণ্ঠস্বর। এই সোচ্চার এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে, তার কণ্ঠটাকে দমন করার জন্য এবং তার উচ্চারণগুলোকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য সরকার দীর্ঘদিন যাবৎ একটি পথ খুঁজছিল, এবং সেই পথটিতে হয়তো বা সাংবাদিকের সাথে যে হাতাহাতি হয়েছে, এই ঘটনাটি ঘটে পথটিকে উন্মোচন করে দিয়েছে। কিন্তু যেহেতু জেলখানা যাওয়ার আগে রনি সকল সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে গেছে এবং ভুল বুঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছে, আমি মনে করি এখানেই সেটা পরিসমাপ্তি হয়ে গেছে, যে এই হাতাহাতিটা যুক্তিসঙ্গত হয়নি। এটি নিয়ে আমি যার কোনো আলোচনার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। সব কলম সৈনিক, নির্ভীক কলম সৈনিক, আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট দিই, নৈতিকভাবে দিই, মানসিকভাবে দিই। কিন্তু এখানে কথা হয়ে যাচ্ছে এক দেশে যখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এক দেশে দুটো আইন দেখব, দুই রকম শাসন দেখব, তখন প্রত্যেকটা বিবেচনা সক্ষম মানুষের হৃদয় কিন্তু কুঠারাঘাত হবে। আজকে দেখেন আওয়ামী লীগের এমপি বদি সেই ইউনোকে পিটাচ্ছে, ম্যাজিস্ট্রেটকে পিটাচ্ছে, একটার পর একটা পত্রিকায় নিউজ আসছে। সরকার কিন্তু কোনো প্রকার বদিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনি গফরগাঁয়ে চলে যান, আপনি সেখানে এমপি গিয়াসউদ্দিন তার দলের এমপির বুকে চাকু ধরতেছে। আপনি বিএম কলেজে চলে যান, ছাত্রলীগ অধ্যক্ষকে কিভাবে পিটালো, টিভিতে ছবি আমি দেখলাম পর্যন্ত। তারপরে আপনি আজকে মাগুরা নড়াইলের দেখা যাচ্ছে একটা কলেজে দিয়েছে প্রিন্সিপালকে, সে আওয়ামী লীগ এবং হিন্দু ভদ্রলোক, তাকে মেরে ফেলে দিয়েছে ছাত্রলীগ, মেরে ফেলে যারা হত্যাকারী তারা বাদী হয়ে মামলা করেছে। তো কোন বিচারটি এই সরকার করতে সক্ষম হয়েছে? পাবনার দিকে যান, নিয়োগ নিয়ে ডিসিএসপি, চোখের পানি ফেলা, রুমাল দিয়ে চোখ মোছা, কে দেখেনি? সবাই কিন্তু দেখেছে। শুধুমাত্র রনিকে আজকে শাখের করাত আর শিখণ্ডী করে সরকার যদি মনে করে যে রনিকে জেলখানায় পাঠিয়ে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে আর বাংলাদেশের সচেতন এই সাংবাদিক সমাজের কলম সৈনিকদের সকল প্রকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নিশ্চয়তা দেওয়া হলো, এইখানে আমার অবশ্যই আমি দ্বিমত পোষণ করি। আর বিনয়ের সাথে আমি সাংবাদিকদের বলতে চাই যে তাদের কর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আস্থাশীল। এইরকম ভুল বুঝাবুঝি আমাদের সাথে তাদের হোক, এটা আমাদেরও যেমন প্রত্যাশা না, তাদেরও কিন্তু প্রত্যাশা না। কিন্তু কোনো ব্যক্তির যতই মিডিয়ার মালিক হোক, তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মিডিয়া কর্মীদেরকে এইভাবে লেলিয়ে দেওয়া এবং এইভাবে একটা নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করা, এটাও বাংলাদেশের
কোনো শ্রেণীর মানুষের পক্ষেই কিন্তু মেনে নেওয়াটা সম্ভব না। আজকে রাজনীতিতে দেখেন ব্যবসায়ীদের আধিপত্য, আজকে পয়সা দিয়ে নমিনেশন পাচ্ছে, পয়সা দিয়ে পার্টির পোস্ট নিচ্ছে এবং এই পার্লামেন্টে মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছে অর্থের বিনিময়ে। আবার বাকি সব পেশাও তো রাজনীতির আধিপত্য। আপনি সাংবাদিকতা বলেন আর চিকিৎসা পেশা বলেন, প্রকৌশল ব্যবসা, মানে কেউই যে রাজনীতি খুব কম সংখ্যক পাবেন, ঊর্ধ্বে বলছি না, রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে কিছু করতে পারছে না। আপনি রনির কেস বলেন বা অন্য কেসই বলেন, যেখানে বিবৃতি দেওয়া হোক, যাই করা হোক না কেন, প্রত্যেকের মধ্যেই দেখা যাবে যে এক ধরনের রাজনৈতিক একটা অবস্থান, রাজনৈতিক একটা, আপনি যদি অ্যানালাইসিস করেন কিন্তু খুঁজে পাওয়া যাবে। সেইটা রাজনীতির, আজকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ড্যাব বলেন, স্বাধীনতা চিকিৎসক ফোরাম বলেন, আইনজীবী বলেন, বুদ্ধিজীবী বলেন, কলামিস্ট বলেন, পত্রিকা বলেন, টিভি সেন্টার বলেন, সেটা ভিক্ষুক বলেন, পথচারী বলেন, রিকশাওয়ালা বলেন, বস্তিবাসী বলেন, সব কিছুতে আজকে দলীয় চেতনা এবং পক্ষ বিপক্ষ হয়ে আছে। এটা আমি অস্বীকার করছি না, কিন্তু তারপরও এটি তো সুস্থতার লক্ষণ না, একদমই অসুস্থর লক্ষণ। তারপরে ব্যাপার হচ্ছে কি যে আমরা দেশকে ভালোবাসি কিনা, আমরা সুশাসন চাই কিনা, তারপরে সরকার সৎমাফিক দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করে সকলের সমর্থনে প্রত্যাশিত একটি আচরণ দেশের মানুষের জন্য করুক এবং এই দেশটি অর্থে, বিত্তে, কর্মে, ম্যান পাওয়ার যেহেতু আছে, সব কিছুতে একটু ভালোভাবে যাক, রান করি, আমরা বিশ্বের মানচিত্রে সোজা হয়ে দাঁড়াই, আরো উর্বর উন্নত দেশ হই। এটি তো আমাদের যেই দল করি না। আমি শেষের দিকে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু নিয়ে যেতে চাই। কিছু প্রসঙ্গে এসেছে, নির্বাচনকে ঘিরে উনি নিয়েছেন, আমিও কিছু পয়েন্ট রেজ করেছি, সেগুলো নিয়ে আপনি কথা বলবেন। এবং বাংলাদেশে তো এক ধরনের ডাইনাস্টি পলিটিক্স আছে এবং সেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ, অসন্তোষ আছে। আবার হয়তো অনেক সময় বিকল্পও মানুষ পায় না, সেটিও আছে, যে আর উপায়ও নেই, মানে এর বিকল্প যা দেখা যায় সেটিও খুব একটা স্বস্তিদায়ক না, সুবিধাজনক নাও হতে পারে, এক ধরনের শঙ্কা আছে। কিন্তু এই যে সামনে নির্বাচনকে ঘিরে, ঠিক নির্বাচন যতক্ষণই আসছে আমরা দেখছি যে দুটো দলের প্রধান আছেন এবং মানুষ কিন্তু তাদের উপরই ভরসা রাখতেছে এবং তারা দুজনই ভেরি মাচ অ্যাক্টিভ। কিন্তু দেখা যাচ্ছে যে একজন তো আপনার দলের যিনি প্রধানমন্ত্রীর পুত্র, তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বাইরে গেছেন, ফিরে আসবেন কিনা, সুস্থ কিনা অসুস্থ, নানা কিছু পারসেপশন কি আছে সেটি নিয়ে আমি আলোচনা আনতে চাই না। অন্যদিকে প্রধানমন্ত্রীর পুত্র আছেন সজীব জয়, বাইরে থাকেন, কাজ করেন, মাঝে মধ্যে আসেন, কিন্তু দুজনই এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে বেশ সরব হয়ে উঠছেন, কথাবার্তা বলছেন এবং সেটি নিয়ে আবার নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে এবং জাতীয় রাজনীতির মধ্যে সেই কথাগুলো আবার নতুনভাবে নতুন বিতর্ক তৈরি বা উত্তপ্ততা ছড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। এটি কি খুব একটা প্রয়োজন কি না? এটা তো বর্তমানে যে সজীব ওয়াজেদ জয় বিদেশ থেকে, আমি সজীব ওয়াজেদ জয় লন্ডন থেকে ফেরত এসে যে কথাটি বললো যে তার কাছে খবর আছে তার দল আবার ক্ষমতায় যাবে, এটি যে কোনো বিবেচনা সক্ষম মানুষের মনে খুব একটা সন্দেহ, এবং যে সন্দেহটা ছিল যে নির্দলীয় নিরপেক্ষ সরকার দেবে না, এমনও হতে পারে যে আপনি যদি আপনার দলেরটা দিয়ে শুরু করতেন। আমি আমারটা বলছি, আপনি আমারটা বলেন। না, ঠিক আছে, নির্দলীয় নিরপেক্ষ, কিন্তু এটি তো এমনও হতে পারে যেটি আপনারা বিতর্ক করছেন, উনি হয়তো ওনার দলের নেতাকর্মীদের চাঙ্গা করবার জন্য বলেছেন। না, আমি দুটোই বলবো, আমার দলেরটা বলবো, এটা বলবো, বলতেছি। এখন জয়ের কথা বলছি যে উনি হয়তো নেতাকর্মীদের চাঙ্গা করবার জন্য বলতে পারেন। এই কথা দিয়ে নেতাকর্মী চাঙ্গা তো হবে না, কারণ এই 4.5 বছর ক্ষমতার ভোগ কারা করেছে, বঞ্চিত করা হয়েছে তাদের দলে। এখন তো দেখেন ক্ষমতাসীন দলেরই দুই পক্ষ, এক পক্ষ অপহরণ হচ্ছে, দুর্বল পক্ষ যারা দুর্নীতির বিপক্ষে জেহাদ করেছে, নেক্সট নির্বাচনে দলের বিপক্ষে অবস্থান নেবে। এই সমস্ত কায়দা তো আরপিও চেঞ্জ থেকে শুরু করে, নির্বাচন কমিশন সংশোধন থেকে শুরু করে, নিজেদের দলেদের অপহরণ গুমও কিন্তু এখন শুরু করে দিয়েছে তারা। অতএব ক্ষমতায় যাওয়ার জন্য তাদের 10 জনকে মেরে ফেলে যদি অন্যের ঘরে দোষ চাপাতে হয়, এজন্য তারা প্রস্তুত হয়ে আছে এবং সেদিকে কিন্তু তারা এগোচ্ছে। এখন সজীব ওয়াজেদ জয় যে কথাটি সুদূর যুক্তরাজ্য কি যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে এসে বললো, এটি একটা যে জিনিসটা দানা বেঁধে উঠছিল যে নিরপেক্ষ নির্বাচন এই কারণেই দিতে চাচ্ছে না যে সেখানে পরাজয়ের আশঙ্কা রয়েছে। এই জিনিসটা আরো দানা বেঁধে উঠলো যে ডালমে কুচ কালা হয়, কিছু ষড়যন্ত্র অবশ্যই করছে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত না, জনগণের সঙ্গে সম্পৃক্ত না, এবং এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচন সহ বাংলাদেশের মাঠ জরিপে 96% লোক যেখানে এই সরকারের প্রতি আস্থা হারিয়ে পড়েছে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার দিনে নির্বাচন যাচ্ছে, সেইখানে এই একটি এজেন্ডা, এটা একটি ষড়যন্ত্রর একটি অশুভ বার্তা বহন করে বলে আমি মনে করি প্রথম। আর এটি দেশের মানুষের জন্য কাম্য নয়, দেশের মানুষের সাথে মিশতে হবে, ভাব বুঝতে হবে, বুঝে কথা বলতে হবে। এই ষড়যন্ত্রের সাথে বিদেশি ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি। আর আপনি আমার দল সম্পর্কে যেটা বললেন যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন আবির্ভাব হয়নি, হাঁটি হাঁটি পা পা করেই কিন্তু এই পর্যায়ে সে এসেছে। চড়াই উতরাই, ভালো মন্দ, খেতাব, ভালো খেতাব, খারাপ খেতাব, সব কিছু মিলিয়ে মিশিয়ে রাজনৈতিক জীবনে একটা রাজনৈতিক কর্মীর জীবনটা যেরকম হয় ঠিক তার জীবনটাও কিন্তু সেরকম, এবং জীবনে তাকে অনেক খেসারত দিতে হলো, ষড়যন্ত্রের শিকার হতে হলো, এবং তার দৈহিকভাবেও সে আজকে সুস্থ না, তার কোমর ভেঙে দিয়ে একটা পার্মানেন্ট ক্ষত তাকে করে দিয়েছে।
সে যুক্তরাজ্যের মাটিতে বসে রাজনীতি সম্পর্কে যেটা বলেছে, এটা বাংলাদেশের যে কোনো বিবেচনার সক্ষম মানুষ এটার সাথে একমত পোষণ করবে, ইন দ্যাট সেন্স যে অনেক আগে থেকে সে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত এবং নিরপেক্ষ নির্দলীয় সরকার সম্পর্কে সে একটি তথ্য দিয়েছে যে এটার ব্যাপারে জোরালো আন্দোলন করা দরকার। এবং তার সাথে সাথে সে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পানি নিষ্কাশন, তারপর যানজট, এগুলোর ব্যাপারেও কিন্তু সেগুলো ঠিক আছে, কিন্তু মানুষ, সাধারণ মানুষ কি চায়, মানুষের সাধারণ মানুষ অবশ্যই সরকার নির্দলীয় মানুষ এখনই দেখতে চায় কিনা সিধা আশেপাশে পাপি আছে, তার পাশাপাশি দেখতে চায় কিনা যে তার কন্যারাও বড় হচ্ছে এবং কন্যারাও তার পাশাপাশি নেমে আসে। ব্যাপারে আমি যেটা বলি যে আমি যদি আমার কন্যাকে যদি উপযুক্ত হিসেবে রাজনীতির কর্মী হিসেবে মানুষ করে একটা পর্যায়ে যে আমি নিয়ে যেতে পারি, সেখানে আমার পরিবর্তে আমার অনুপস্থিতিতে সে সেই চেয়ারে বসলো, কিন্তু আমার কন্যা রাজনীতির সঙ্গে জড়িত না, বাংলাদেশের মানুষের সাথে জড়িত না, তার কোনো অ্যাম্বিশন নাই, চিন্তা নাই, চেতনা নাই, শুধু আমার কারণে আমার মেয়ে আমার চেয়ারে বসবে, এই ক্ষেত্রে আমার আপত্তি আছে। জি সালামেতিতা, ধন্যবাদ আপনাকে। শেষের দিকে আমরা খুব বেশি যে উনি আমার সে যে প্রথম কথা যেটা বলেছিলাম, বড় বড় প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, মুলাহেম অজুহাত, অবস্থাগত মিথ্যা প্রমাণাদির বিশদ উপস্থাপনা, ছলচাতুরি ইত্যাদি উনি যথোপযুক্তভাবে ওটার থেকে নিয়েছেন। উনি আইনের শাসন নিয়ে প্রথমেই আমরা কথা বলছিলাম, উনি আইনের শাসন নিয়ে কথা বললেন, কিন্তু আমি যতদূর জানি, আমি কারো এগেনস্টে বলছি না, আমি এক্স্যাক্ট অবস্থার একটা অ্যানালাইসিস করছি। তারেক রহমান সাহেব প্যারোলে আছেন না? প্যারোলে নাই, জামিনে আছে, কোকো প্যারোলে বসে সব মামলা জামিন নিয়ে গেছে। আপনি তারেক রহমান সাহেবের একটা আন্ডারস্ট্যান্ডিং এবং আন্ডারটেকিং আছে যে উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, আপনি ওই বিদেশে ইউকে গভর্নমেন্টের আন্ডারে যে অ্যাসাইলাম উনি নিয়েছেন, আমি বলতে দেন আমাকে, উনি যে অ্যাসাইলাম নিয়েছেন ইউকে গভর্নমেন্টের, ওখানে উনি আছেন যে উনি ওখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো কিছু করতে পারবেন না। উনি না, কিন্তু প্যারোল জিনিসটা হচ্ছে জামিন, প্যারোল বলছি না, ওনার নিজের থেকে একটা স্বীকারোক্তি দেওয়া আছে যে উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন। আমাকে বলতে দেন, আপনি তো ভুল বললে কারেক্ট করেন। ঠিক আছে, উনি বলেছেন, আমি সেটা সমালোচনা করছি না, কিন্তু উনি ওখানে বসে সেই আইনটা দিস ওয়ে দ্যাট ওয়ে আইনটা কিন্তু ইউকে গভর্নমেন্ট দেখবে, কিন্তু উনি একটা সবক দিলেন ওখানে বসে। কিন্তু উনি যদি সবকটা নিজের দিকে তাকিয়ে দিতেন তাহলে আমরা একটা আশাবাদী হতাম। একটু আগে আপনি যে কথা বললেন যে আমরা আসলে অন্য কোনো পাচ্ছি না, আমরা যে সেদিনকে কুলদীপ নায়ার ভারতের আগাম ইলেকশন নিয়ে একটা কলাম লিখেছেন, সেখানে বলছেন ভারতীয় তৃতীয় ফ্রন্টের স্ট্রং চিন্তাভাবনা চলছে, বিভিন্ন বহিঃশক্তিও সেখানে তৃতীয় ফ্রন্ট আনার জন্য বিভিন্ন রকমের অ্যানালাইসিস করেছে, রিসার্চ করেছে, ইনভেস্টমেন্ট করেছে, সব করেছে। আমাদের দেশেও এরকম তৃতীয় ধারা আনার জন্য আমাদের দেশে তো মাহমুদুর রহমান মান্না সাহেব অনবরত, ডক্টর কামাল হোসেন সাহেব অনবরত বলে যাচ্ছেন যে দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ না। এটা এক ধরনের আলোচনা। আমি তারেক রহমান সাহেব এবং জয় সাহেব, আপনি আমাদের আলোচনা যে উঠে আসলাম, খুব সংক্ষেপে আমি শেষ করি। তারেক রহমান সাহেব সেদিনকে লন্ডনের একটা ইফতার পার্টিতে উনি বলতে গেলে নির্বাচনী ইশতেহারের মতো উনি ঘোষণা করলেন। আমি খুব খুশি হতাম উনি যদি বলতেন যে যা কিছু হয়েছে আমরা ক্ষমা প্রার্থী। উনি ভালো করে জানেন উনি কি করেছেন, পাবলিক পারসেপশন কি উনি ভালো করে জানেন। ওনার ভাষায় আমার প্রতিপক্ষ পাপি আপা যে বসে আছেন, উনি তৃণমূল এগ্রানিমঞ্চে উনি প্রচুর মিশেছেন, তার মানে ওনার কাছে পারসেপশন আছে, ওনার কাছে খবর আছে। না, আমি তারেক রহমান সাহেবের কথা বলছি, ওনার কাছে দেশের মানুষ কি ভাবে তাকে নিয়ে এটা ওনার কাছে আছে, অবশ্যই স্বাভাবিক। সেই থাকা অনুযায়ী যদি উনি বলতেন যা কিছু হয়েছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চাওয়ার মধ্যে হচ্ছে মহত্ব, ক্ষমা হ্যাঁ, কিন্তু সে পার পায়নি। কিন্তু উনি যদি খুব এত সুন্দর একটা সুযোগ, মানে আমার দুঃখ হয় আমাদের দেশে জয় বলেন, তারেক রহমান সদিবুয়াদের জয় বলেন, তারেক রহমান সাহেব বলেন, এদেরকে আল্লাহ তাআলা এমন কিছু সুযোগ দিয়েছিলেন তারা আসলেই আমাদের দেশটাকে সোনা বানানোর মধ্যে। কারণ আমাদের দেশে আমরা জি হুজুর মার্কা দেশ, আমরা 200 বছরের ব্রিটিশ শাসনের গোলামির ফলে আমাদের মধ্যে কিন্তু ওই রক্তটা আমাদের মধ্যে থেকে যায় না আমরা জি। তো সেই অবস্থায় তারেক সাহেব যেই কথা বললেন, উনি কি করেছেন, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের উপরে এমফাসিস দিয়েছেন, উনি টেকনিক্যাল এডুকেশনের কথা বলেছেন, উনি এগ্রিকালচারের কথা বলেছেন, উনি গার্মেন্টস করেছেন। প্রকারান্তরে উনি আমি যে 16 দফা নিয়ে চিৎকার করে যাচ্ছি সারাক্ষণ উনি বলছে, সেই 16 দফার দিকেই উনি গেলেন। সেই 16 দফার একটা দফা যদি, প্রথম দফাটা যদি উনি দুর্নীতিমুক্ত, উনি যদি ক্ষমা প্রার্থনা করতেন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় করতেন এবং বাংলাদেশকে একটি ডেমোক্রেটিক বাংলাদেশ উপহার দেওয়ার একটা প্রতিজ্ঞা করতেন। কারণ ওনার কাছে যেই রিডিংটা যাওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ চিৎকার করে বলছে যে এত উন্নয়ন করলাম, 5টা, আমি একটু শেষ করি এটা, যে 5টা ইলেকশন
কেন আমাদেরকে দিল না? মাননীয় প্রধানমন্ত্রী এখন বলতে বলতে ভোট দিলে দিল, না দিলে নাই, দরকার নাই। ওনার নির্বাচনী প্রচার সেলের যে প্রেসিডিয়াম মেম্বার, নির্বাচনী আওয়ামী লীগে বাংলাদেশে, তার ভাষ্য মতে তারা প্রত্যেকটি ডাটা, প্রত্যেকটি অ্যানালাইসিস প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন। এই কারণে আমরা হেরেছি। সেই অহংবোধ, সেই মিথ্যা, সেই আপনার অদ্যত্তপনা, সেই দুর্নীতিপরায়ণ, তার কোনো একটা কথাও কিন্তু না বাংলাদেশ আওয়ামী লীগ না বিএনপি একজনও সেই জায়গায় রায় করে নাই। এবং আমরা দুর্নীতি শুনতে 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 তিতা হয়ে গেলাম, কিন্তু টিল টু ডেট আমরা একটা দুর্নীতির মামলাও কিন্তু প্রুফ করতে পারি নাই। দুর্নীতির দায় একজনকে আমরা জেলে যেতে দেখলাম না, কিন্তু আমরা বড় বড় কথাই শুনি। আচ্ছা, ভাই যে কথাটি বললেন, তারেক রহমান প্যারেলো মুক্তি নিয়ে যায়নি। তার 11টি মামলা 111 সময় হয়েছিল জামিনে, সে কিন্তু গেছে। আর ইউকে গভর্নমেন্টের কাছে কোনো লিখিত কমিটমেন্ট তার নেই যে হচ্ছে সে রাজনীতি করতে পারবে না, রাজনৈতিক আশ্রয় এসে গেছে। আর আপনি আরেকটি যেটি বলেছেন যে তারেক রহমান একটি লিফলেট দিয়েছে। এখন হয় কি, যে কোনো রাষ্ট্রের সফলতা, যে কোনো সরকারের সফলতা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু সততার উপর, দুর্নীতির উপর না। তা আপনি এই বেগম খালেদা জিয়া যে ইফতার মাহফিলগুলোতে যাচ্ছেন, উনি প্রত্যেকটা কথায় প্রথম প্রিফারেন্স দিচ্ছে যে আমি দুর্নীতিমুক্ত সমাজই করব, অতীতের মতো কোনো ভুল আমি আর করতে চাই না। না, সেগুলো আবার ধরেন যে প্রধানমন্ত্রী বলেন বা আপনি বলেন বা বেগম জিয়া বলেন বা সালেহা চিতা বলেন, আপনি মুখে বলছেন, কিন্তু আপনি এখন সেটা তো ক্ষমতা না আসা পর্যন্ত তাহলে বোঝা যাবে না। একটা জিনিস দেখে কিন্তু বোঝা যায় যে আপনি কাদেরকে নিয়ে চলছেন, কাদেরকে প্রমোট করছেন, আপনার আশেপাশে কারা আছে, তাদের অতীত কি, তারা কি করতে পারে, সেটা কিন্তু মানুষ বোঝে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে দেশের এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনগণ সোচ্চার। এই সরকারের 5টি নির্বাচন অনাস্থা এসেছে, দুর্নীতির বিরুদ্ধে অনাস্থা। এবং আমরা চাই যে বিএনপিকে যদি জনগণ তাদের প্রত্যাশিতভাবে ভোট দিয়ে ক্ষমতায় বসায়, অবশ্যই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রথম জেহাদি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠনের পর থেকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন, লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com 16258 নম্বরে SMS করতে পারেন। যে কোনো সেলফোন থেকে SMS করবার সময় TMBK স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন। আর আপনাদের মতামত জানাবার জন্যে, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, তৃতীয় মাত্রা সম্পর্কে জানবার জন্য ইন্টারনেটে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আপনাদের মতামতে আপনার অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখবার আমন্ত্রণ রইল। এবং তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে ডায়াল করুন 16258 নাম্বারে। সৈয়দ আশিফ পাপিয়া এবং সালেহা চিতা, অসংখ্য ধন্যবাদ আপনি দুজনকে। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। গোলাম মাওলা রনিকে নিয়ে কথা হয়েছে অনেকক্ষণ ধরে, এবং গোলাম মাওলা রনি অপরাধ যেটুকু করেছেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন, তার জন্য যেটুকু শাস্তি পাবার সেটুকু শাস্তি আমরা নিশ্চয়ই আইনের শাসনের প্রতি যারা শ্রদ্ধাশীল তারা দাবি করতে পারে। কিন্তু এর পেছনে কি কারণ আছে, কেন এই পরিস্থিতির তৈরি হলো, বা এই একই ধরনের অপরাধে অন্যরা শাস্তি পাচ্ছে কিনা, বা তিনি কি কেবল এই অপরাধ করেই কারাগারে গেলেন কিনা, নাকি অন্যান্য আরও কোনো কারণে, সরকারের সমালোচনার কারণে, অন্য কাউকে বিদ্রুপ করবার কারণে জেলে গেলেন কিনা, সেগুলো কিন্তু মানুষ বিচার বিবেচনা করছে এবং বিচার বিবেচনা করবে। সেটি কিন্তু আমাদের সকলের মাথায় রাখা দরকার। সংবাদ মাধ্যমের প্রতি সকলেরই শ্রদ্ধা থাকা দরকার, এবং সংবাদ মাধ্যমের উপরে কোনো ধরনের আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কিন্তু সংবাদ মাধ্যমও কতটা দায়িত্বশীল, সকল ক্ষেত্রে একই রকমভাবে সোচ্চার কিনা, তারা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে কাজ করছে কিনা, সেগুলো কিন্তু জনগণ সবসময় মনিটর করছে, এটিও আমাদের মাথায় রাখতে হবে। রাজনীতিতে আমাদের যারা নেতা নেত্রী আছেন, বিশেষ করে দুই নেত্রী আছেন, তারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ, তাদের প্রতি মানুষ যথেষ্ট পরিমাণে আস্থাশীল। নানা ধরনের সমালোচনা, ত্রুটি বিচ্যুতি সত্য ইতিমধ্যে এখন পর্যন্ত প্রমাণিত যে মানুষ তাদেরকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু ওই যে পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি, দুর্নীতি, লুটপাট, এগুলো নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, এবং যে কারণে মাঝে মধ্যে দুই নেত্রীর প্রতি মানুষের এক ধরনের অসন্তোষ বা অভিমান সেগুলো জন্ম নেয়। এবং সেখানে তারা ভবিষ্যতে নেতাকারা কে হবেন সেটি যেন তারা নির্ধারণ না করে দেন। মানুষ কিন্তু তার নেতাকে সে মানুষকে খুঁজে নেবার সুযোগ করে দিতে হবে, কোনো কাউকে চাপিয়ে দেওয়া যেন না হয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং রাজনীতির পারসেপশন বা মানুষের ধারণা খুব গুরুত্বপূর্ণ। কাজেই এটি আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা যেন মাথায় রাখেন। কি ভালো কি মন্দ সেটি খুব বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ তাকে ভালো মনে করছে কিনা বা মানুষ তাকে খারাপ চোখে দেখছে কিনা, সেটি কিন্তু রাজনীতির অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়। এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিতর্ক আছে, এই বিতর্কে নতুন করে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো নির্বাচন কমিশন যে ধরনের কাজ করছে, ভালো কি মন্দ সেটি বিচার্য বিষয় নয়, কিন্তু এটি মাথায় রাখতে হবে এটি সরকারকেও বিড়ম্বনায় ফেলবে, এবং এই ঈদের পরে সম্ভবত নির্বাচন কমিশনও নতুন প্রশ্নের মুখে ঠেলে দিবে বা
নির্বাচন কমিশন নিয়ে নতুন করে বিতর্ক বা আন্দোলন তৈরি হওয়ার সুযোগ করে দিচ্ছে, সেটি সমীচীন হচ্ছে কিনা গণতন্ত্রের জন্য বা রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে, এটি আমাদের নেতা নেত্রীদের বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তারা ভেবে দেখবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।